গত বছর বেশ কয়েক মাস ধরে মামসের প্রকোপ বৃদ্ধির খবর ছিল শিরোনামে। সাম্প্রতিককালে একেবারে খুব সাম্প্রতিক সময়ের কথা বলছি, হুয়ের গবেষকরা জানাচ্ছেন যে এই মামসকে রুখতে তারা কিন্তু জোর দিচ্ছেন বুস্টার ডোজের দিকেই। আর এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এবছর আবারও কিন্তু মামসের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। আপনার শিশুকে সুরক্ষিত রাখতে আপনার কি করণীয়, কিভাবে সাবধান থাকবেন এবং একইভাবে একেবারে প্রাথমিক পর্যায়ে আপনার শিশু সুরক্ষিত তো, সেই নিয়ে কথা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়। স্বাগত স্যার এস নিউজের পর্দায়। আমি মামসের কথা যেহেতু বলছি, একটুখানি একেবারে প্রথম পর্যায়ে যেটা জানতে চাইবো, কি এই মামস, মানে রোগটা আদতে কি, সেটা যদি একটুখানি বলতেন। মামস একটা ভাইরাস গঠিত রোগ, যেটা প্যারামিক্সো ভাইরাস গ্রুপ বলা হয়ে থাকে। এই ভাইরাসটা যখন শিশুকে আক্রান্ত করে, শিশুকেও করতে পারে, অ্যাডোলেসেন্সে করে, আজকাল বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, মেনলি শিশুদের করে। যখন শিশুকে আক্রান্ত করে তখন আমাদের গোড়ার চারপাশে গ্ল্যান্ড ফুলে যায়। স্পেসিফিক্যালি একটি গ্ল্যান্ড, যেটাকে আমরা প্যারোটিড গ্ল্যান্ড বলি, সেইটা কিন্তু ফুলে যায় চোয়ালের এবং বিশেষ করে অ্যাঙ্গেল অফ দ্য নেকের জায়গাটার মধ্যে ওটা বড় হয়ে থাকে। এবং যখন মামস হয়, প্রথমের দিকে ফোলাটা লক্ষ্য করার আগেও অনেক সময় বাচ্চাদের দেখবেন জ্বর হতে থাকে, তাদের মধ্যে উইকনেস আসে, এবং যে এই ফোলাটা হয় এটা খুব পেনফুল হয়। অনেক সময় খেতে পারে না বাচ্চারা, চোয়ালটা খুলতে অসুবিধা হতে পারে বা তার থেকে লালা আসতে পারে। এই হচ্ছে মামস। তবে এই মামসটা কিন্তু, যেমন বললাম, এটা ভাইরাস গঠিত রোগ, অন্যান্য ভাইরাসের মতোই এটা কিন্তু ড্রপলেট দিয়ে স্প্রেড করে। আর একটা ব্যাপার হচ্ছে, এই সোয়েলিংটা হবার কিছুদিন আগে থেকেও কিন্তু এটা ইনফেক্টিভ, এবং সোয়েলিংটি হবার পরে 5 দিন পর্যন্ত এই ইনফেকশন থাকতে পারে। সুতরাং যখন একটা মামস বাচ্চা আক্রান্ত হয়ে থাকে, তার আশেপাশের বাচ্চারাও কিন্তু তার থেকে আক্রান্ত হতে পারে, মানে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার এই জায়গাতে একদম শুরুতেই, আমি যেহেতু প্রথমেই চিকিৎসার কথা আসে, যে একেবারে শুরুতে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে অনেকটা ইজি হয় জিনিসটাকে ট্রিট করা। তো সেক্ষেত্রে বাবা মায়েরা কি ধরনের লক্ষণ দেখে একদম প্রথম দিকে, যার জন্য চিকিৎসকের শরণাপন্ন হবেন? যখনই জ্বর হচ্ছে, এরকম গ্ল্যান্ড ফুলে গেছে, তখন কিন্তু চিকিৎসকের কাছে গেলে মোস্ট অফ দ্য কেসে কিন্তু এটা ঠিক হয়ে যায়, সেল লিমিটিং হয়ে যায়। অনেকে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। আমি প্রথমেই বললাম, এটা যেহেতু ভাইরাস ঘটিত রোগ, অ্যান্টিবায়োটিক খুব একটা জরুরি নয়। কিন্তু এখানের মধ্যে ব্যথা যেহেতু হতে পারে, সিমটোম্যাটিক পেন কিলার দেওয়া যেতে পারে, অনেক সময় রেস্ট দেওয়া হতে পারে। ওখানে রেস্ট দেওয়ার অনেকগুলো কারণ আছে। কারণটা হলো যে বাচ্চাটি অসুস্থ হয়েছে, যে কোনো ভাইরাস গঠিত রোগেই আমরা রেস্ট দিতে বলে থাকি। আর দ্বিতীয় হচ্ছে, অন্য বাচ্চাকে সে ছড়াবে না। এই রেস্ট সিমটোম্যাটিক বলতে আমি পেন কিলার খাওয়া যেতে পারে, এক্সেসিভ পেন কিলারের কথা আমি বলবো না, এবং খালি পেটে পেন কিলারটা নেবে না। এটাতেই মোস্ট অফ দ্য কেসে কিন্তু এরা ভালো হয়ে যেতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা কমপ্লিকেশনের ক্ষেত্রে যেতে পারে। এই জায়গাতেই যেটা জানতে চাইবো, যে যদি অনেক সময় দেখা যায় যে হয়তো মামসের কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না, বাচ্চারা স্বাভাবিকই রয়েছে, নিজের মধ্যেই হয়তো ব্যাপারটা রয়েছে, কোনো রকম লক্ষণ বাইরে বেরিয়ে আসেনি, তো সেক্ষেত্রে পরে গিয়ে কোনো রকম জটিলতা, যেটা পরে গিয়ে হয়তো অনেকটা সাংঘাতিক রূপ নিতে পারে, সেরকম কি রয়েছে? অনেক সময় ইভেন গ্ল্যান্ড সোয়েলিং হলেও, মানে লক্ষণ দেখা গেলেও হতে পারে, না হলেও অন্যভাবেও প্রেজেন্ট করতে পারে। মামস থেকে যে কমপ্লিকেশনগুলো হয়, রেয়ার হলেও যেসব কমপ্লিকেশন হয়, ব্রেন ইনভলভমেন্ট করতে পারে। ব্রেন ইনভলভমেন্ট হয়ে সেখানে এনকেফালাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। সুতরাং এটা কিন্তু খুব সিভিয়ার ডিজিজ। অনেক সময় প্যানক্রিয়াসকে ইনভলভ করতে পারে, সেখানে মামস থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় অর্কাইটিস হতে পারে, সেখানে সোয়েলিং অফ দ্য টেস্টিস হয় এবং সেটা খুব পেনফুল হয়। এবং অর্কাইটিস হওয়ার ফলে এমন হয়, অনেক সময় পার্মানেন্ট স্টেরিলিটিও হয়ে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে ওভারিতে অ্যাটাক করতে পারে, সেখানে কিন্তু ওইফোরাইটিস হতে পারে। এই সমস্ত কমপ্লিকেশনগুলো রেয়ার হলেও হতে পারে, এবং ওফোরাইটিস এবং প্যানক্রিয়াটাইটিস হওয়ার সুদূর প্রসারী ফল হচ্ছে তাদের মধ্যে স্টেরিলিটি হয়ে যেতে পারে। সুতরাং সেল লিমিটিং ডিজিজ, ভাইরাল ডিজিজ হলেও এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর সুদূর প্রসারী এফেক্ট পড়তে পারে। একদমই। এবার যে বিষয়টা আমরা জানতে চাইবো স্যার, যে এই যে রোগটা সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে, আমরা গত বছরও দেখেছি যে দেশ জুড়ে একটা মামসের একটা আতঙ্ক,
কেন বাড়ছে যদি সেটা বলেন। আমরা ডাক্তারবাবুরা বা আইএপি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স থেকে মামসের ভ্যাকসিন চেম্বারে দেওয়া হয়, কিন্তু সরকারি লেভেল থেকে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা কিন্তু এমআর ভ্যাকসিন, অর্থাৎ মিজেলস এবং রুবেলা ভ্যাকসিন। রুবেলা কনজেনিটাল রুবেলাকে প্রিভেন্ট করতে পারে। মিজেলস যেগুলো হয় বিশেষ করে প্রেগনেন্সির সময় যদি হয়ে থাকে তখন আমরা অনেক কনজেনিটাল অ্যানোমালিযুক্ত বাচ্চা পেতে পারি। এই ভ্যাকসিনটা খুবই জরুরি, তার সঙ্গে মামসটাও কিন্তু জরুরি। একটা কথা আমি বলে রাখি যে প্রেগনেন্সির সময় মামস হলে অনেক ক্ষেত্রে মামস এমব্রায়োপ্যাথি হতে পারে, মানে পেটের মধ্যে যখন এমব্রায়ো থাকে তার থেকেও অ্যানোমালি হতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসে যেহেতু এটা সেলফ লিমিটিং হয়, যেটা আমি প্রথমে বললাম, সেই জন্যে কিন্তু অনেক সময় মামস ভ্যাকসিনটা দেয়া হয় না, শুধু এমএমআরটা দেওয়া হয়। কিন্তু সাথে সাথে এটাও আমি বললাম যে অনেক ক্ষেত্রেই যেহেতু রেয়ার কমপ্লিকেশনগুলো হয় এবং তার সুদূর প্রসারী যেহেতু এফেক্ট আছে, আমার মনে হয় যে এমএমআর ভ্যাকসিন, ওটা যেটাতে মিজেলস রুবেলাকে তো কাভার করা হচ্ছে, তার সঙ্গে মামসকে কাভার করেও ভ্যাকসিনটা দেয়া উচিত। যদি ভ্যাকসিনেশান, অলওয়েজ আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সুতরাং যদি ভ্যাকসিনেশনটা করা হয় তাহলে কিন্তু প্রিভেনশন হবে, তাহলে মামসের যে প্রিভিলেন্স হচ্ছে সেটা কমবে এবং এর কমপ্লিকেশনগুলো আমরা দেখতে আরও পাবো না। একদমই তাই। আমি একদম শুরুতেই উল্লেখ করছিলাম যে হুয়ের গবেষকরা জানাচ্ছেন যে বুস্টার ডোজটা কিন্তু এই মামসকে আরও বেশি করে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা প্রতিরোধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে, সেজন্য বুস্টার ডোজে জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপনি কি বলবেন? এখন যেটা ধরুন এমআর ভ্যাকসিন, সে এমআর ভ্যাকসিনটা দেওয়া হয় 9 মান্থস এবং 15 মান্থসে। এমএমআর ভ্যাকসিনে যেটা আমরা কথা বললাম, যেটা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সে দিয়ে থাকেন, সেই ভ্যাকসিনটা হলো 3 বার দেওয়া হয়। একটা 9 মান্থসে আমরা একটা এমএমআর ভ্যাকসিন দিই, 15 মান্থে আমরা একটা এমএমআর ভ্যাকসিন দিই এবং 4-5 থেকে 5 বছরেও ক্ষেত্রে কিন্তু একটা এমএমআর ভ্যাকসিন দেওয়া হয়। এই যে একটা এমএমআরের পরে যখন প্রাইমারি ভ্যাকসিনেশনের পরে যখন আবার পরবর্তীকালে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, ধরুন 9 মান্থস 15 মান্থস দিলাম, পরবর্তীকালে যেটা 4 to 5 মান্থসে দেওয়া হচ্ছে, এটা স্টিমুলেশন করা হচ্ছে, এইটাকে আমরা জেনারেলি বুস্টার ডোজ বলে থাকি। বুস্টার ডোজের এফেক্টটা হচ্ছে আমাদের যখন প্রথম ভ্যাকসিনেশন করা হয় তার ওই ডিজিজটার রেসপেক্টে একটা অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয়। ক্যাজুয়ালি বছর যেতে যেতে সেই অ্যান্টিবডি লেভেলটা অনেক সময় কমে আসতে পারে। আমি যখন একটা বুস্টার দিই, রিস্টিমুলেশন হয়ে সেই অ্যান্টিবডি লেভেলটা হাই হয়ে যায়। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলছি, ধরুন অনেকে গভর্নমেন্ট জায়গাতে এমআর ভ্যাকসিন নিচ্ছে, এবারে তারা চাইলো আমার বাচ্চাটার মামস ইনফেকশনটা যাতে না হয় সেই জন্য এমএমআর ভ্যাকসিনটা যেন আমি নেব। সেক্ষেত্রে যে 3টে দিতে হবে এমন ব্যাপার নেই, সেখানে কিন্তু 2টো এমএমআর ভ্যাকসিন দিলেও কিন্তু তাকে প্রিভেনশন করা যাবে। তবে একটা ডোজের সঙ্গে আর একটা ডোজের মিনিমাম একটু বাড়ালে কোনো অসুবিধে নেই, মিনিমাম গ্যাপটা কিন্তু 28 ডেজ রাখতে হবে, না হলে কিন্তু সেখানে এফিকেসিটা ঠিকমতো করে হবে না। তবে যদি আমার কাছে আর্লি ফেজের একটা আসে, ধরুন একটা 15 মাস 16 মাসের বাচ্চা এলো, তার কারণ 9 মাসে নিয়েছে বা ওদের 12 মাস বা 15 মাসে নিয়েছে, তারপরে একটা 2 বছরের বাচ্চা এলো, তখন আর একটা দিয়ে আমি একটু বেশি গ্যাপেও দ্বিতীয় ভ্যাকসিনটা দিতে পারি, তাতে বুস্টারিং এফেক্টটা ভালো হবে। আবার এই প্রিভেনশনের সাথে সাথে আর একটা কথা আমি বলবো যে যারা মামসে আক্রান্ত হচ্ছে, অ্যারলি সোয়েলিংটা হবার পরে যেহেতু ইনফেক্টিভিটি পিরিয়ডটা আরও 5 দিন পর্যন্ত থাকতে পারে, সে ছড়াতে পারে, তাদের আশপাশে না যাওয়া ভালো, তার থেকে আর একটা ভ্যাকসিন হতে পারে, এইটা একটা প্রিভেনশন। দ্বিতীয়, যেহেতু ড্রপলেট ইনফেকশান হতে থাকে, আমরা সব ভাইরাল ইনফেকশনে যে কথাগুলো বলে থাকি, একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, একটু রেস্ট নেওয়া, মাস্ক পরা, হাতটা ধোয়া, এগুলোও কিন্তু খুব জরুরি। আর যেটা প্রথমেই আপনি আমাকে বললেন যে প্রথম সিমটম হলে কি হবে, এভরি রোগের ক্ষেত্রেই একটা কথা আমি বলে থাকি যে যত আর্লি ডায়াগনোসিস হবে, যত আর্লি ট্রিটমেন্ট হবে, তত কমপ্লিকেশনের জায়গাটা কম হবে। ধরুন আমার একটা প্যানক্রিয়াটাইটিস হয়েছে, আমি যদি আর্লি ট্রিটমেন্টটা শুরু করে দিই, সিভিয়ার ফর্মটাতে জেনারেলি যাওয়া থেকে অনেকটা প্রিভেন্ট করা যাবে। একদমই তাই। এবার যে বিষয়টা আমি জানতে চাইছি যে সেটা হচ্ছে যে যাদের ধরুন এমআর ভ্যাকসিন দেওয়া রয়েছে, মামসের দেওয়া নেই, হয়তো বয়সের যে সীমাবদ্ধতাটা রয়েছে সেটা পেরিয়ে গেছে, তারপরে কি হয়তো অভিভাবকরা ভাবছেন যে আমি মামসের টিকা দেওয়াবো আমার সন্তানকে, সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব হবে, মানে বয়স পেরিয়ে যাওয়ার পরেও?
এটা যে কোনো বয়সেই দেওয়া যায়। এমএমআর ভ্যাকসিন যে কোনো বয়সে দেওয়া যায়, অ্যাডাল্টদেরও দেওয়া যায়। মনে করুন কার এমআর নেওয়াও নেই, সেখানে কিন্তু অ্যাডাল্ট বয়সে, তবে কখন দেওয়া যাবে না, যদি ধরুন একটা ফিমেল প্রেগনেন্সি হয়েছে সেই অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। যেটা আমি বললাম, ওখানে কিন্তু সেই মিজেলস বা রুবেলা এরা কিন্তু সেখানে এফেক্ট করতে পারে। আমরা অ্যাডোলেসেন্স নন প্রেগনেন্ট ওমেনদেরও কিন্তু এমএমআর ভ্যাকসিন নিতে বলে থাকি। যারা এমআর ভ্যাকসিন নিয়েছেন তারা ভাবতে পারেন আমি তো এমআর ভ্যাকসিন নিয়েছি, তারা শুধু মাম্পস ভ্যাকসিনটা নিয়ে নিলে কী হয়। আমাদের কিন্তু এখন পর্যন্ত শুধু আলাদাভাবে মাম্পস ভ্যাকসিন পাওয়া যায় না, সেই জন্য এমএমআর ভ্যাকসিনটাই নিতে হবে। স্যার এই জায়গাতে অনেকের আবার এই একটা প্রশ্ন থাকতে পারে যে আমি একবার নিয়েছি এমআর, তাহলে আবার ডাবল এমএমআর যখন নিচ্ছি তখন আবার ডাবল ভ্যাকসিনেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম থাকবে? প্রথম কথা তো প্রবলেম নেই। ইভেন ধরুন আপনি 2 ডোজ বা প্রিভেনশনের জন্য 3 ডোজ এমএমআর ভ্যাকসিন নিয়েছেন, হঠাৎ দেখছেন যেটা অনেক দিন আগে নিয়েছেন, এখন আপনার এলাকায় হয়তো আউটব্রেক হচ্ছে দেখলেন, তখন কিন্তু আপনি আবার একটা এক্সট্রা ডোজ অফ এমএমআর ভ্যাকসিন নিতেও পারেন, এটা রেকমেন্ডেশন আছে। সুতরাং এই যে একাধিক ডোজ নেওয়া হচ্ছে তার জন্যে আপনার বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হবে না। একদমই। আর শেষ করবো, কিন্তু শেষে যেটা জানার কথা যে সতর্ক করার জন্য যেহেতু সবসময় আমরা দর্শকদের সামনে নানা রকম বিষয় তুলে ধরি, তো এক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে কিভাবে সতর্ক হওয়া যেতে পারে, যেহেতু দেখা যাচ্ছে আবার মামসের কয়েকটা সংখ্যা বাড়ছে, তো সেক্ষেত্রে কিভাবে সতর্ক করবেন? আমি যেটা বললাম, প্রাইমারি যেটা ব্যাপার হচ্ছে, আমার মনে হয় মামস ভ্যাকসিনেশনটা নেওয়া উচিত। সেখানে 2 ডোজ অফ এমএমআর ভ্যাকসিনটা নিতে হবে। ও সিঙ্গেল ডোজে কাভারেজটা 80% হতে পারে, 80% 85% এরকম একটা অ্যারাউন্ড দ্যাট। সেকেন্ড ডোজ হলে সেটা 90-95% কাভারেজটা বাড়ার চান্স বেশি। সুতরাং 2টো ডোজ অফ এমআর ভ্যাকসিন নিতে হবে। আর দ্বিতীয়টা বললাম যে মামস হয়েছে এমন আক্রান্ত পেশেন্টের কাছে অ্যাটলিস্ট সোয়েলিংটা হওয়ার পরে 5 দিন না যাওয়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং করা, এগুলোর উপরে জোর দিতে হবে। এবং সর্বোপরি এটা আমি বলছি যে অনেকে যেটা ভাবেন যে এই এমএমআর ভ্যাকসিনের খুব দাম বেশি, এটা কিন্তু খুব কস্টলি ভ্যাকসিন নয়। সুতরাং এটা কিন্তু ডাক্তারবাবুর চেম্বার থেকে অন্তত আপনারা নিতে পারবেন। একদমই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। মামসের কথা উল্লেখ মানে প্রথম থেকেই যেহেতু মামস নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কিভাবে সতর্ক হবেন। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় কিন্তু বারবার মামসের একটা আতঙ্ক মানে দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, তো সেই জায়গায় কিন্তু প্রথমেই সতর্কতা হিসেবে ডক্টর যেমনটা বললেন যে টিকা ভ্যাকসিনেশনের প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে অভিভাবক হিসেবে আপনারও একটা দায়িত্ব যেমন রয়েছে যে নিজের সন্তানকে সুস্থ রাখার, তেমনভাবে কিন্তু চিকিৎসক মহলেরও একটা দায়িত্ব রয়েছে গোটা সমাজকে সুস্থ রাখার। তাই নিজে সুস্থ থাকুন, নিজের সন্তানকেও সুস্থ রাখুন, তাহলেই গোটা সমাজটা বা গোটা পরিবারটা আপনার সুস্থ থাকবে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।